কোনো মৌলবী কিন্তু এই বড় স্পর্ধা হয় নাই। বাংলাদেশে কোনো আলেম, কোনো মৌলবী জামাতারা এটা বলার সাহস পায় নাই যে ৭১ সালে তারা জিহাদ করেছিল। জানে যে এই কথা বললে তাদের চাপার ধর্না ঠিক থাকবে না, জামালবীরা পাগলারা তাদের ছাই দিয়ে ধরবে, সেই জন্য তারা এটা বলার সাহস পায় না। এটা এই গফুর ভাই, এই যে চিঙ্কু বাম ফ্রড মাঝার, সে বলেছে। কি বলেছে? যে তারা ৭১ সালে জিহাদ করেছে। কত বড় বাটপার, কত বড় ফ্রড! এরা এমন কিছু ন্যারেটিভ তৈরি করলো, দেখবেন এটা ৫ বছর পরে এই মৌলবী সাহেবেরা বলবে তারা জিহাদ করছে। এই বাংলাদেশের চিঙ্কুবাম, ভারতের চিঙ্কুবামেরা সবসময় দেখবেন মুসলিম মৌলবাদকে উস্কে দেয়, যাতে মুসলিম মৌলবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাদের সুবিধা হয়, এরকম কিছু কথা বলে যাবে এবং বলে যাচ্ছে। আমরা বারবার এটা দেখেছি। ফ্রড মাঝহার তার সর্বশেষ উদাহরণ দেখেন না, এখন আরও পরে আরও নতুন নতুন শব্দ বলবেন। আমার পেয়ারা পাকিস্তানি কিছু ভাবির পোলা, তারা বাংলাদেশের সংবিধানের একটা রেপ্লিকা বানাইছে, বানানোর পরে সেটা আবার পুড়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। ফ্রড মাঝহার বলেছে যে এই সংবিধান নাকি শেখ হাসিনার সংবিধান। ফ্রড মাঝহার, এই চিঙ্কুবাম ফ্রড মাঝহার ওরফে গফুর, এই গফুর ভাই মাঝে মধ্যে আমাদের এমন কিছু শোনায়। অবশ্য গফুর ভাই আবার বুঝছেন তো, এই ফ্রড মাঝহার কিন্তু আবার ল্যাংটা সুলেমান প্যানিক ভট্টের হলো গুরু। তো এই প্যানিক ভট্টের যে গুরু, তিনি বলেছেন যে এই সংবিধান নাকি শেখ হাসিনার সংবিধান। আবার আমার ভাবির পোলা বলেছে এই সংবিধান তারা মানবে না। তো এই সংবিধান মানবে না তো কোন সংবিধান মানবে, সেই প্রশ্ন পড়ে যাচ্ছে। এদের এত ক্ষোভ কেন সংবিধানের উপরে? আবার মামুনুল হক বলেছে এই ৭২-এর সংবিধান নাকি মুক্তিযুদ্ধ প্রতিফলিত হয় নাই। আবার কেউ কেউ বলে ভারত এই সংবিধান লিখে দিয়েছে। সংবিধানের উপরে তাদের এত ক্ষোভ কেন? আমরা এই বিষয়ে কিছু বলি। প্রথমত তাদের ক্ষোভ এই ৭২-এর সংবিধান সামনে আসলে, এই যে মুসলেকা সরকারের যে প্রধানমন্ত্রী, মুসলেকা সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী, তারাই বলেছেন যে ৭২-এর সংবিধান দেখলে নাকি পাকিস্তানের পরাজিত শক্তি তাদের পরাজয়ের ইতিহাস মনে পড়ে যায়, তাই তারা ৭২-এর সংবিধান বিরোধী। এটা আমি বলি না, আমি যেটা বলবো সেটা তো আপনাদের পরে জানাবো। এরা ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কেন? কারণ এরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে। এরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলে এরা ৩২ নম্বর ৩২ বার ভাঙতে যায়। এরা বঙ্গবন্ধুর সমাধিতে আক্রমণ করতে যায়। এরা আওয়ামী লীগের নাম শুনলেই তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, মনে হয় শরীরে চুতরা পাতা তুলে দিয়েছে। এরা ভারতের নাম শুনলে চিৎকার চেঁচামেচি করে। এরা ৭১ শব্দ শুনলে এদের গায়ে জ্বালা করে। এরা মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ের কথা শুনলে, মুক্তিযোদ্ধাদের দেখলে এদের গায়ে চুলকানি শুরু হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখলে চুলকানি শুরু হয়। কারণ সব কিছুর মূল হচ্ছে ৭২ সংবিধান। একটার সাথে আরেকটা সম্পর্ক মিলে যায়। সেই জন্য তারা কখনো দেখবেন বঙ্গবন্ধুর নামে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বঙ্গবন্ধুর নামে বদনাম ছড়াচ্ছে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতে হবে তাদের, না বলে তাদের উপায় নাই। কারণ কি? কারণ হচ্ছে এই বঙ্গবন্ধুর শব্দ উচ্চারণ হলেই, জয় বাংলার শব্দ উচ্চারণ হলেই তাদের গায়ে জ্বালা ধরে। কারণ তাদের পূর্বসূরীরা যে পরাজিত হয়েছে, সেই বেদনা, সেই দুঃখ তারা বলতে পারে না, মনে পড়ে যায়। এটা হওয়ারই কথা, কারণ তাদের পেয়ারা পাকিস্তানি আব্বারা ৯৩,০০০ সৈন্য নিয়ে চরমনাই পীরের মতো বলি ৯৩,০০০। তো চরমনাই পীরেরা ৯৩,০০০ সৈন্যের যে পরাজয়, এটা তারা মেনে নিতে পারতেছে না। ওদের আসলে কপাল ভালো যে ভারতের মতো একটি প্রতিবেশী রাষ্ট্র ছিল এবং সেখান থেকে তারা ৯৩,০০০ সৈন্য ফিরিয়ে নিয়ে যেতে পেরেছে। কিন্তু যদি সেদিন এই ৯৩,০০০ সৈন্যকে ফিরিয়ে যেতে না দিত, তাহলে মনে হয় ভালো হতো। আজকে তারা এত লম্বা লম্বা লেকচার দিতে পারতো না, তাদের আব্বারদের পরাজয়ের দলিলটা আরও শক্তভাবে থাকতো। যদিও তারাও তখন নতুন নতুন ইতিহাস বানাতো, যেমন এখন নতুন নতুন ইতিহাস গাইতেছে। ফ্রড মাঝহার নতুন ইতিহাস শিখায় আমাদের। যেমন ফ্রড মাঝহার এখন বলতেছে মুক্তিযুদ্ধ তারা করে নাই, তারা জিহাদ ৭১-এ জিহাদ করেছে। কত বড় বাটপার এই ফ্রড মাঝহার! এই চিঙ্কুবামেরা বাংলাদেশের মৌলবাদীদের যেভাবে উস্কে দিয়েছে আর কেউ দিতে পারে না। অথচ এই চিঙ্কুবামেরাই বলতো তসলিমা নাসরিনের কারণে নাকি বাংলাদেশে মৌলবাদীরা উস্কে দেওয়া হয়। আসলে তা না। এরাই দেখেন মৌলবাদকে কীভাবে পৃষ্ঠপোষকতা করে। কোনো মৌলবী কিন্তু এই বড় স্পর্ধা হয় নাই। বাংলাদেশে কোনো আলেম, কোনো মৌলবী জামাতারা এটা বলার সাহস পায় নাই যে ৭১ সালে তারা জিহাদ করেছিল। জানে যে এই কথা বললে তাদের চাপার ধর্না ঠিক থাকবে না, জামালবীরা পাগলারা তাদের ছাই দিয়ে ধরবে, সেই জন্য তারা এটা বলার সাহস পায় না। এটা এই গফুর ভাই, এই যে চিঙ্কুবাম ফ্রড মাঝহার, সে বলেছে। কি বলেছে? যে তারা ৭১ সালে জিহাদ করেছে। কত বড় বাটপার, কত বড় ফ্রড! এরা এমন কিছু ন্যারেটিভ তৈরি করলো, দেখবেন এটা ৫ বছর পরে এই মৌলবী সাহেবেরা বলবে তারা জিহাদ করেছে। এই বাংলাদেশের চিঙ্কুবাম, ভারতের চিঙ্কুবামেরা সবসময় দেখবেন মুসলিম মৌলবাদকে উস্কে দেয়, যাতে মুসলিম মৌলবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাদের সুবিধা হয়, এরকম কিছু কথা বলে যাবে এবং বলে যাচ্ছে। আমরা বারবার এটা দেখেছি। ফ্রড মাঝহার তার সর্বশেষ উদাহরণ দেখেন না, এখন আরও পরে আরও নতুন নতুন শব্দ বলবেন। যে লোকটা বলে ৭১ সালে কে জিহাদ করেছে? কেউ জিহাদ করে। ৭১ সালে কে জিহাদের সাথে উঠেছিল? জিহাদ হচ্ছে ধর্মযুদ্ধ। কেউ ধর্মযুদ্ধ করতে গেছে? সেখানে আমরা মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু এই বদমাইশগুলো বারবার আমাদেরকে মুক্তিযুদ্ধকে এইভাবে বিতর্কিত করতে চায় এবং প্রতিনিয়তই তারা এইভাবে বিতর্ক সৃষ্টি করবে। এটা আজ নতুন নয়, এরা শুরু থেকে এটা করেছে। বিশেষ করে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে তিনি সহ তার পরিবারকে নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ রিজিমকে পতন ঘটানোর পর থেকে তারা এগুলো বলে আসতেছে। এটা তাদের নতুন কথা না, এরা বলতেই থাকবে, ওটা আমরা জানি। এবং চিঙ্কুবামের ব্যাপারে আমি যেটা বলি, আপনারা 10টা গোলাম আজমের চাইতে একটা চিঙ্কুবাম বেশি বিপজ্জনক, তা প্রমাণ আপনারা পেয়ে গেলেন এই চিঙ্কুবাম ফ্রড মাঝহার। সেই ফ্রড মাঝহার যে কিনা বলেছিল আওয়ামী লীগের সমালোচনা করাই হচ্ছে ফ্যাসিজম।
ফ্যাসিজমের আমাদের নতুন সংজ্ঞা দিতে আসছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষা বদলাইতে হবে যে কোনো রাজনৈতিক দলের সমালোচনা করা হচ্ছে ফ্যাসিজম, অথচ গণতন্ত্র বলে সমালোচনা করাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার। এটা তিনি উল্টা বললেন। বরং এখন বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর যে দল বাংলাদেশ আওয়ামী লীগ, বৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, সেটাকে নিষিদ্ধ করে দিয়েছে। এই ব্যাপারে এখন আর ফ্রড মাজার কোনো কথা বলে না। এখন বলে না যে, এখন ধরেন আমি যদি বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ফ্যাসিজম, তাহলে তো আমাকে ছাই দিয়ে ধরবেন, বলবেন এটা আমি ভুল করেছি, বানিয়ে বলতেছি। কিন্তু ফলাফল কি? ফলাফলটা কোন দিকে যাচ্ছে? 3% একটি দলের সমালোচনা করা যদি ফ্যাসিজম হয়, তাহলে 50% যার সাপোর্ট আছে সেই দলকে নিষিদ্ধ করা কি ফ্যাসিজম নয়? এই ব্যাপারে কেউ কথা বলবে না। আপনারা দেখবেন যারা 72-এর সংবিধান বিরোধী, এরা কবে চিৎকার চেঁচামেচি করবে জানেন? যেদিন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় এসে, মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় এসে এই জামাতের স্বাধীনতা বিরোধী, পাক হানাদারের সহযোগী, 30 লক্ষ মানুষের হত্যাকারী এবং অগণিত নারী ধর্ষণকারী সহযোগী শক্তি, যারা 71 সালে পরাজয়ের যে দলিল 16ই ডিসেম্বরে যে দলিল করা ছিল, সেখানে তাদের নিষিদ্ধ করা হয়েছে, তারাও সেখানে আত্মসমর্পণ করেছে। এই তাদের যদি নিষিদ্ধ করবে আবার বাংলাদেশ আওয়ামী লীগ, দেখবেন এই 72-এর সংবিধান বিরোধীরা চিৎকার চেঁচামেচি করে বলবে ইসলাম খতরে মেয়ে, গণতন্ত্র খতরে মেয়ে। তখন দেখবেন সব মানবাধিকার সংস্থা, সব গণতন্ত্রের দোকানদার, দেশি বিদেশি সবাই চিৎকার চেঁচামেচি করবে। এই যে বাংলাদেশে নিয়মিত সেই 5ই আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত 24-এর 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত যে চলমান যে মব ভায়োলেন্স, কোনো লোককে কথা বলতে শোনেন বাংলাদেশে কোনো মানবাধিকার দেশি বিদেশি কোনো সংস্থায় কথা বলতে? শেখ ফরিদের বিশ্লেষণ। দিশ আলম বা ওরফে হিরো আলম, তার যদি পেট খারাপ হতো সেটা জাতীয় নিউজ হতো, বিদেশ থেকে বিবৃতি আসতো, বড় বড় শক্তি মহাশক্তিধর রাষ্ট্রগুলো বিবৃতি দিত। এখন বাংলাদেশে দিনে দুপুরে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কুপিয়ে মেরা ফেলা হচ্ছে, কবর আগুন দেওয়া হচ্ছে, কবর থেকে লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে, তুলে মানুষকে জেলে পচিয়ে মারা হচ্ছে, সরাসরি মেরে ফেলা হচ্ছে। টু শব্দটি নেই। এখন মানবাধিকার ধ্বংস হয় না, এখন ইসলাম খতরেমে যায় না, এখন গণতন্ত্র খতরেমে যায় না। কিন্তু এই জামাতকে যেদিন নিষিদ্ধ করবে, এই বিএনপিকে যেদিন নিষিদ্ধ করবে, সারা পৃথিবীতে দেখবেন কীভাবে ঘেউ ঘেউ শুরু করে গণতন্ত্রের ঠিকাদাররা বলবে যে গণতন্ত্র খতরেমে। কিন্তু এখন গণতন্ত্র খতরেমে যায় না। কারণ কি? কারণ এখন 72-এর যারা সংবিধানের পক্ষে, মুক্তিযুদ্ধের যারা পক্ষে, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তাই সবাই এখন নীরব। আজ যেদিন জামাত নিষিদ্ধ করা হবে, দেখবেন বাংলাদেশের সকল মসজিদে কীভাবে খুতবার বদলে, সেখানে নামাজ রোজার বদলে, সেখানে ধর্মীয় কথা বলার বদলে কীভাবে জামাতের পক্ষে তখন কোরাস গাওয়া শুরু করবে আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা মাদ্রাসা তখন হয়ে যাবে এক একটা করে জামাতের অফিস, প্রত্যেকটা মসজিদ হয়ে যাবে জামাতের অফিস, তাদের পক্ষে তখন কোরাস গাবে। কিন্তু এখন সবাই নীরব। এখন গণতন্ত্র খতমে পড়ে নাই, ইসলামও খতমে পড়ে না। এরা যা ইচ্ছা তাই করবে, কোনো সমস্যা নেই। এরা যা মন চায় তাই করবে। এরা ইসলাম বিরোধিতা সারাদিন করলেও যায় আসে না, এরা মানুষকে মেরে ফেলেও যায় আসে না। এখন আর গণতন্ত্র খতমে পড়ে না। কোনো সংস্থা, কোনো ব্যক্তি, বাংলাদেশের বুদ্ধিজীবীরা যেন এখন ঘুমে, তারা এখন ঘুমিয়ে আছেন, তারা কুম্ভকর্ণের ঘুমে আছেন। কবে তারা জাগবেন সেই দিন তারা বলবেন। এখন আমরা সেই আবার ইতিমধ্যে আপনারা জেগেছেন যে বাংলাদেশে যারা বুদ্ধিজীবী ছিল তারা এখন কমায় আছে। কমায় কেন বলেন? তাদের এখন মুখে টু শব্দটি নেই। যদি থাকতো তাহলে তারা কথা বলতো। আমরা জানি না আগামী দিন আমাদের কি ঘটবে, আমাদের দেশের ভবিষ্যৎ কি, আমরা কেউ কিছু জানি না। তবে এইভাবে যদি চলতে থাকে, এই দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব শতভাগ ঝুঁকির মধ্যে পড়বে। যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, যদি এইভাবে চলতে থাকে, তাহলে আমাদের দেশ যে কোনো সময়, আমাদের দেশে যে কোনো কিছু ঘটতে পারে। এই দেশে যে কোনো সময় যুদ্ধ, বিগ্রহ, দুর্ভিক্ষ সব কিছুর মধ্যে আমরা পড়ে যেতে পারি। তো যেটা বলতেছিলাম, আমাদের এই 72-এর সংবিধানের বিরুদ্ধে কারা? যারা এই দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তাদেরই আন্ডা বাচ্চারা আজকে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, তাদের আন্ডা বাচ্চারা আজকে 72-এর সংবিধানের বিরোধিতা করে। এদের 72-এর সংবিধান বিরোধিতা করতেই হবে, কারণ 72-এর সংবিধান এটা হচ্ছে তাদের পরাজয়ের দলিল। সুতরাং তারা 72-এর যে সংবিধান, তার বিরোধিতা তারা করবেই।